আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের সেশনটি হলো আইএলটিএস একাডেমিকের রিডিংয়ের গ্যাপ ফিল। সো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুবই কম ইংলিশ ভোকাবুলারি জানা সত্ত্বেও আপনারা খুব সহজে গ্যাপ ফিলের অ্যান্সারগুলো প্যাসেজে ফাইন্ড আউট করতে পারবেন। সো আমি আজকে ক্যামব্রিজ 16-এর রিডিং টেস্ট 1-এর 8 থেকে 13 নম্বর কোয়েশ্চেন আপনাদের সাথে সলভ করে দেখাবো। আশা করি আপনারা অনেক সহজেই গ্যাপ ফিল সলভ করতে পারবেন এই ভিডিওতে দেখার পরে। তো আসুন শুরু করা যাক। আমি বরাবরই স্টুডেন্টদেরকে বলি যে যখনই আপনারা রিডিংয়ের কোয়েশ্চেনগুলো সলভ করবেন অবশ্যই তার আগে পুরো প্যাসেজটা একবার স্কিমিং করবেন। এই বিষয়টা অনেক স্টুডেন্টরাই আসলে বুঝতে পারে না যে স্কিমিং এবং স্ক্যানিং দুইটা হচ্ছে আলাদা বিষয়। স্কিমিংটা হচ্ছে আপনি ফুল প্যাসেজটা 60 সেকেন্ডসে রিডিং পড়বেন। প্রত্যেকটা লাইনের অর্থ আপনার বোঝা লাগবে না। আপনি জাস্ট প্রত্যেকটা লাইনের মধ্যে যে জায়গার নাম, মানুষের নাম এগুলো দেখতে পাবেন, সেগুলোকে জাস্ট আপনি আন্ডারলাইন করবেন, অথবা সাল, সংখ্যা, হাইফেন দেওয়া ওয়ার্ড এগুলোকে জাস্ট আপনি আন্ডারলাইন করবেন। এবং অবশ্যই ক্যাপিটাল লেটারে কোনো ওয়ার্ড দেখলে সেগুলোকেও আপনি আন্ডারলাইন করবেন, সায়েন্টিফিক ওয়ার্ড দেখলে সেগুলোকেও আন্ডারলাইন করবেন। সো জাস্ট আপনি নর্মালি প্যাসেজটা রিডিং পড়বেন এবং এই স্পেসিফিক বিষয়গুলো যখনই আপনি দেখবেন সেগুলোকে আপনি আন্ডারলাইন করবেন। তারপরে আপনি কোয়েশ্চেন সলভিংয়ে যাবেন। সরাসরি কিন্তু কোয়েশ্চেন সলভিংয়ে যাওয়া যাবে না। সেকেন্ড ধাপটা হচ্ছে কিওয়ার্ড নেওয়া। অনেক স্টুডেন্টরাই অ্যাপ্রোপ্রিয়েটলি কিওয়ার্ড নিতে পারে না, যার কারণে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটাও কিন্তু ফাইন্ড আউট করতে পারে না। সো কিওয়ার্ড নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার স্টেটমেন্টের নাউন ফর্ম ওয়ার্ড এবং অ্যাডজেক্টিভ ফর্ম ওয়ার্ডগুলোকেই নিতে হবে। পুরো লাইনে কি বলেছে কিনা এটার অর্থ আপনার বোঝার দরকার নাই। আপনি খালি দেখেন যে আপনার স্টেটমেন্টের মধ্যে নাউন ফর্ম ওয়ার্ড আছে কিনা, থাকলে সেটাকে আপনি নেন, অথবা অ্যাডজেক্টিভ ফর্ম ওয়ার্ড থাকলে সেইটাকে আপনি কিওয়ার্ড হিসেবে নেবেন। থার্ড স্টেপটা হচ্ছে আপনার গ্যাপের অ্যান্সারটা কি হতে পারে এটা রিকগনাইজ করা। সো যাই হোক, যখনই আপনারা দেখবেন যে অ্যান্ড দিয়ে কোনো গ্যাপ যুক্ত আছে তাহলে আপনি শিওর থাকবেন অ্যান্ডের আগে যেই ধরনের ওয়ার্ড থাকবে অ্যান্ডের পরেও কিন্তু সিমিলার টাইপের ওয়ার্ড অ্যাপ্লাই করতে হবে আপনাকে। তো এখানে দেখেন আমাদের 8 নম্বরের বেলাতে আনইন্টেলিজেন্ট অ্যান্ড তারপরে হচ্ছে গ্যাপ। সো এই যে আনইন্টেলিজেন্ট মানে কি, যার বুদ্ধি জ্ঞান নাই তাকে কি বলা হয়? আনইন্টেলিজেন্ট বলা হয়। সো এটা হচ্ছে একটা নেগেটিভ অ্যাডজেক্টিভ। তার মানে কি, আমরা ড্যাম শিওর যে আমাদের 8 নম্বরের অ্যান্সারটাও হবে একটা নেগেটিভ অ্যাডজেক্টিভ। কারণ হচ্ছে কোনো গ্যাপ অ্যান্ড দিয়ে যুক্ত থাকলে অ্যান্ডের আগে যেই ধরনের ওয়ার্ড থাকে অ্যান্ডের পরেও কিন্তু সিমিলার টাইপের ওয়ার্ড আমাদের অ্যাপ্লাই করতে হবে। সো এবার আসি আপনারা কিভাবে কিওয়ার্ড স্ক্যান করবেন। সো এই যে দেখেন পিপল, এটাও কিন্তু সিনোনিম দিয়ে থাকতে পারে, যেমন হচ্ছে ইন্ডিভিজুয়াল দিয়েও থাকতে পারে, অথবা পিপল বোঝায় এমন কোনো ওয়ার্ড দ্বারা থাকতে পারে। এবং হচ্ছে আনইন্টেলিজেন্ট, এটা অবশ্যই সমার্থক শব্দে থাকবে, কারণ যে ওয়ার্ডগুলো সমার্থক শব্দ থাকার পসিবিলিটি আছে সেগুলো কিন্তু সমার্থক শব্দতেই থাকবে। আর প্রপার নাউন যেগুলো, যেমন হচ্ছে বিয়ার্স, এগুলো কিন্তু কোনো চেঞ্জ হয় না। সো প্রপার নাউনের কোনো চেঞ্জ হয় না, আর বাকিগুলো সিনোনিম দিয়ে থাকে, এটা আপনাকে মাইন্ডসেট করতে হবে। সো আপনি আনইন্টেলিজেন্ট ওয়ার্ডটাকে যখন কিওয়ার্ড নিয়ে গিয়ে স্ক্যান করবেন, আপনার মাথার মধ্যে এই বিষয়টাও থাকতে হবে যে আনইন্টেলিজেন্টের সমার্থক শব্দও থাকতে পারে, এটা হুবহু নাও থাকতে পারে। সো যাই হোক, আমরা এটা সলভ করি। সো আসেন দেখা যাক আমরা প্যাসেজে কোন সমার্থক শব্দ দ্বারা এই আনইন্টেলিজেন্ট শব্দটা পাই। এবার দেখেন ফিফথ প্যারাতে 4 নম্বর লাইনের মধ্যে স্টুপিড। স্টুপিড মানে কি? স্টুপিড মানে হচ্ছে যার বুদ্ধি জ্ঞান নাই, মানে কি আনইন্টেলিজেন্ট। আবার দেখেন এখানে কিন্তু বিয়ার্স এটাও আছে, তার মানে এটা আমরা হুবহু পেয়ে গেছি, তার মানে এই লাইনের ফুল স্টপের মধ্যেই আমার অ্যান্সার আছে। এবং 4 নম্বর স্টেপটা হচ্ছে
যে লাইনের মধ্যে আপনি আপনার কিওয়ার্ডটা পেয়ে যাবেন সেই লাইনের ফুল স্টপের মধ্যেই আপনার অ্যান্সারটা থাকবে। সো আমরা তো কিওয়ার্ড পেয়ে গেলাম, এবার অ্যান্সার খোঁজার পালা। যেহেতু আমাদের অ্যান্ডের আগে ছিল নেগেটিভ অ্যাডজেক্টিভ, তার মানে আমরা এই লাইনের মধ্যে খালি নেগেটিভ অ্যাডজেক্টিভ ওয়ার্ডটাকেই খুঁজব। বাকি কি লিখেছে কি না অর্থ বোঝার কোনো প্রয়োজন নাই। সো মাথায় কি থাকবে, জাস্ট নেগেটিভ অ্যাডজেক্টিভ কোনটা। Okay, so bears on the other hand seem to be perceived as stupid and in many cases violent. Violent মানে কি, আক্রমণাত্মক অথবা ভয়ঙ্কর। তার মানে কি, যে violent এই শব্দটাও একটা নেগেটিভ অ্যাডজেক্টিভ। তার মানে আমরা আমাদের ফুল স্টপের মধ্যে একটা নেগেটিভ অ্যাডজেক্টিভ পেয়ে গেলাম, violent। তার মানে আমাদের অ্যান্সারটা কি, আমাদের অ্যান্সারটা হচ্ছে violent। সো এটা ছিল ফার্স্ট গ্যাপ ফিলের ট্রিক। এখন আমরা সেকেন্ড ট্রিকটা অ্যাপ্লাই করব। যখনই কোনো গ্যাপের আগে দেখবেন এ আছে, তার মানে এখানে একটা সিঙ্গুলার নাউন বসবে যার প্রথম লেটারটা হবে কনসোন্যান্ট। কারণ আমরা জানি গ্যাপের আগে এ থাকলে গ্যাপে হচ্ছে একটা সিঙ্গুলার নাউন বসে যার প্রথম অক্ষর কনসোন্যান্ট। সো আমরা জেনে গেলাম অ্যান্সার কি হবে। এবার কিওয়ার্ডটা নেই। সো কিওয়ার্ড হিসেবে অবশ্যই প্রপার নাউন অথবা অ্যাডজেক্টিভ। সো এই যে টেনোজিজো, এটা তো কোনো পরিবর্তন হবে না কারণ নামের কোনো পরিবর্তন হয় না। এই টেনোজিজো দিয়ে আমরা ইজিলি আমাদের অ্যান্সারটা ফাইন্ড আউট করতে পারবো। এছাড়াও আমরা এ ব্রাঞ্চ এটাকেও কিন্তু নিতে পারি কিওয়ার্ড হিসেবে, কারণ এটাও একটা নাউন। আরেকটা বিষয় হচ্ছে, এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আপু বিয়ার এটাও তো নাউন, আপনি এটাকে কেন কিওয়ার্ড হিসেবে নিলেন না? কারণ আপনি যখন একটা ওয়ার্ডকে একবার কিওয়ার্ড হিসেবে নিয়ে নেবেন আগের কোনো স্টেটমেন্টের জন্য, ফার্দার এই ওয়ার্ডটাকে আর কিওয়ার্ড হিসেবে নেওয়া যাবে না। সো বিয়ার আমরা কিন্তু এই যে 8 নম্বরের বেলাতে বিয়ার শব্দটাকে ইউজ করেছিলাম কিওয়ার্ড হিসেবে। সো এবার কিন্তু আমরা আর এটাকে নিব না। সো যাই হোক, আমরা ফার্স্টে টেনোজিজো দিয়ে খুঁজবো। টেনোজিজো যে লাইনে থাকবে সেই লাইনের ফুল স্টপের মধ্যে আমরা একটা সিঙ্গুলার নাউন খুঁজবো যার প্রথম অক্ষরটা হবে কনসোনেন্ট। না পেলে আমরা সেকেন্ড লাইনে মানে যেখানে এ ব্রাঞ্চ খুঁজে পাবো সেই লাইনটার মধ্যে খুঁজবো। বাট ফার্স্টে আমরা খুঁজবো টেনোজিজো দিয়ে। সো এই যে দেখেন, আমরা আগের অ্যান্সারটা যেখানে পেয়েছিলাম তার পরের লাইনে কিন্তু আমরা টেনোজিজো পেয়ে গেছি। তো এর ফুল স্টপের মধ্যে মানে যে লাইনের মধ্যে আমরা টেনোজিজো পাইছি ওই লাইনের ফুল স্টপের মধ্যে আমরা একটা সিঙ্গুলার নাউন খুঁজবো যার প্রথম লেটারটা হবে কনসোন্যান্ট। সো একটু রিডিং পড়ে দেখেন, এই লাইনের মধ্যে একটাই ওয়ার্ড আছে সিঙ্গুলার যার প্রথম লেটারটা হচ্ছে কনসোন্যান্ট এবং এটা হচ্ছে টুল। হোপফুলি সবাই দেখতে পাচ্ছেন। সো আমাদের সেকেন্ড অ্যান্সারটা হচ্ছে টুল। সো এটা ছিল আমার সেকেন্ড ট্রিক্স। অ্যান্ড এখন আমি মাঝখানে দুইটা কথা বলি। অনেক সময় হয় কি যে ফার্স্ট স্টেটমেন্টের মধ্যে স্পেসিফিক কোনো প্রপার নাউন থাকে না। যেমন ধরেন আপনি যে 8 নম্বরের মধ্যে স্পেসিফিক কোনো প্রপার নাউন নাই, কিন্তু 9 নম্বরের ক্ষেত্রে প্রপার নাউন আছে। সো আমরা জানি প্রপার নাউন থাকলে কি হয়, ইজিলি লোকেশনটা ট্র্যাক করা যায় যে কোথায় অ্যান্সার আছে। সো যদি ধরেন যে আপনার ফার্স্ট স্টেটমেন্টের মধ্যে প্রপার নাউন নাই কিন্তু সেকেন্ড স্টেটমেন্টের মধ্যে আছে, সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন ওই সেকেন্ড অ্যান্সারটা আগে সলভ করবেন, তারপরে আপনি ফার্স্ট অ্যান্সারটা সলভ করবেন, কারণ সেকেন্ড অ্যান্সারের উপরেই কিন্তু ফার্স্ট অ্যান্সারটা থাকবে। সো এটা হচ্ছে সময় বাঁচানোর মতো একটা ট্রিক, আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে। সো যাই হোক, এবার আসি আমাদের 3 নাম্বার ট্রিকে। যখনই দেখবেন গ্যাপের আগে সাম আছে, এই যে দেখেন সাম, তার মানে কি গ্যাপের মধ্যে একটা আনকাউন্টেবল নাউন বসতে পারে। মানে মোস্ট অফ দ্য টাইম আসলে আনকাউন্টেবল নাউন বসে, আর মাঝে মাঝে আবার প্লোরাল নাউনও বসে যখন গ্যাপের আগে সাম থাকে। তো যাই হোক, আমরা ফার্স্টে আনকাউন্টেবল খুঁজবো, যে লাইনের মধ্যে কিওয়ার্ড পাবো। যদি আমরা আনকাউন্টেবল নাউন না পাই সেক্ষেত্রে আমরা প্লোরাল নাউন খুঁজবো। সো আমরা কিওয়ার্ড নিই। This allowed him to knock down some. এই যে দেখেন একটা মজার বিষয়, যখনই আপনার স্টেটমেন্টের মধ্যে সাবজেক্ট হিসেবে দিস থাকবে তখনই আপনি আগের স্টেটমেন্টের খুবই নিয়ারেস্ট একটা নাউনকে ধরবেন যাকে দিস দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে। সো দিস দ্বারা এখানে এ ব্রাঞ্চ মানে একটা গাছের ডাল, এটাকে ইন্ডিকেট করা হচ্ছে।
আবারও বলছি, যখনই কোনো স্টেটমেন্টে সাবজেক্ট হিসেবে দিস মেনশন করা থাকবে, সো সেই দিসটা আসলে মেনশন করছে অথবা ইন্ডিকেট করছে আগের স্টেটমেন্টের খুবই নিয়ারেস্ট, মানে একদম লাস্ট, এবং হচ্ছে এই দিসের নিয়ারেস্ট নাউনটাকে। সো আমাদের এখানে দিস মানে হচ্ছে এ ব্রাঞ্চ। সো এ ব্রাঞ্চটা কী করতো, তাকে হেল্প করতো নকডাউন সাম, কোনো একটা কিছু নামাইতে হেল্প করতো। সো আমরা আগে খুঁজবো এ ব্রাঞ্চ কোথায় আছে। এ ব্রাঞ্চ যে লাইনে থাকবে সেই লাইনে ফার্স্টে আমরা একটা আনকাউন্টেবল নাউন খুঁজবো, না পেলে তখন আমরা প্লোরাল নাউন খুঁজবো, কারণ সাম থাকলে আনকাউন্টেবল নাউন হওয়ার সম্ভাবনাটাই বেশি। সো যাই হোক, আমরা আগের অ্যান্সারটা যেখানে পেয়েছিলাম তার পরের লাইনে দেখেন এ 3 ব্রাঞ্চ মেনশন করা আছে, তার মানে এই ফুল স্টপের মধ্যেই আমাদেরকে একটা আনকাউন্টেবল নাউন খুঁজতে হবে। সো আপনারা একটু লাইনটা রিডিং পড়েন এবং দেখেন এই যে মিটটা কি একটা আনকাউন্টেবল নাউন। আর ডিসলক মানে কিন্তু নকডাউন। যাই হোক, আমি অর্থ মিলিয়ে সলভ করা শেখাচ্ছি না, তাই আমি লাইনের অর্থ মিলাচ্ছি না, বাট ডিসলকটা দেখলাম যে নকডাউনের একদমই সিমিলার, তাই মেনশন করলাম। হোয়াট এভার। সো আমরা ব্রাঞ্চ যে লাইনে পেলাম সেই ফুল স্টপের মধ্যে আমরা একটা আনকাউন্টেবল নাউন পেলাম, যে এটা হচ্ছে মিট, মাংস। মাংসকে কখনো গণনা করা যায়? আপনার শরীরে কতটুকু মাংস আছে এটা আপনি গণনা করতে পারবেন? সো আমাদের 10 নম্বরের অ্যান্সার হচ্ছে মিট। এটা ছিল 3 নাম্বার ট্রিক। একটা হচ্ছে অ্যান্ড থাকলে কি হয়, তারপর হচ্ছে এ থাকলে কি হয়, তারপর হচ্ছে গ্যাপের আগে সাম থাকলে কি হয়। 3টা ট্রিক্স অলমোস্ট শেয়ার করা শেষ। এখন 11 নাম্বারটা সিমিলার, সো এটা আমি আর সলভ করছি না। 12 নাম্বারটা সেম, এটাও সলভ করব না। এখন আসি গ্যাপের আগে কোনো আর্টিকেল না থাকলে কি হয়। সেক্ষেত্রে অবশ্যই প্লোরাল অথবা আনকাউন্টেবল, প্লোরাল অথবা আনকাউন্টেবল নাউন হয়, হয় প্লোরাল হয় না হয় আনকাউন্টেবল। সো আমরা কি করব, কিওয়ার্ড নিয়ে গিয়ে সেই ফুল স্টপের মধ্যে ফার্স্টে প্লোরাল ওয়ার্ড খুঁজবো। প্লোরাল ওয়ার্ড না পেলে তখন আমরা আনকাউন্টেবল ওয়ার্ড খুঁজবো। সো চলেন আমরা কিওয়ার্ড নিই। দে মে মেক মুভমেন্ট সাজেস্টিং কোনো একটা কিছু, ইফ ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন হান্টিং। তারা যখন হান্টিংয়ে ডিসঅ্যাপয়েন্টেড হয় তখন তাদের মুভমেন্টটা কিছু একটা হয়। যাই হোক, এক্ষেত্রে আমাদের কিওয়ার্ড হচ্ছে হান্টিং, আর তো কোনো কিওয়ার্ড এক্ষেত্রে নাই। ডিসঅ্যাপয়েন্টেড এটাকে আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারি, কারণ এটা তাদের অবস্থা বোঝায়। সো চলেন খুঁজি হান্টিং আর ডিসঅ্যাপয়েন্টেড নিয়ে, এগুলো অবশ্যই সমার্থক শব্দ দিয়ে থাকবে। সো এখানে দেখেন when they have just missed out on a kill, মানে তারা যখনই একটা কিল হচ্ছে মিস করে, মানে কোনো একটা কিছু স্বীকার করতে তাদের যখন মিস্টেক হয়। ওকে, সো এই যে মিস্টেক হওয়া এবং ডিসঅ্যাপয়েন্টেড হওয়া এটা কিন্তু সিমিলার। সো আমরা এই লাইনের মধ্যে একটা আনকাউন্টেবল নাউন খুঁজবো অথবা প্লোরাল নাউন খুঁজবো। সো প্লুরালও হতে পারে, আনকাউন্টেবলও হতে পারে। আর আনকাউন্টেবল হলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, কারণ যখনই হচ্ছে গ্যাপের আগে কোনো আর্টিকেল থাকে না, যদি এটা আনকাউন্টেবল হয় মোস্ট অফ দ্য টাইম এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। আর প্লুরাল হলে তো আর প্লুরাল হলোই। সো যাই হোক, আমরা ফার্স্টে প্লুরাল খুঁজি। Many bears have been seen to heat out at ice and snow, seemingly out of frustration when they have just met out. So এখানে কোনো প্লুরাল ওয়ার্ড নাই। সো আমরা এখন কি খুঁজবো, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন বা আনকাউন্টেবল নাউন। সো দেখি, অনেকে বলবেন যে আপু আইস অ্যান্ড স্নো এটাও তো হচ্ছে আনকাউন্টেবল, বাট ভাইয়া দেখেন, ভাইয়া অথবা আপু যারাই শুনছেন, আইস অ্যান্ড স্নো আনকাউন্টেবল হলো, এটা কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত আছে। আর আমাদের গ্যাপের আগে কিন্তু অ্যান্ড নাই, তার মানে এই দুইটা ওয়ার্ড আমরা নিতে পারবো না, আমাদেরকে অন্য একটা আনকাউন্টেবল অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন খুঁজতে হবে। সো আরেকটা ওয়ার্ড দেখেন, ফ্রাস্ট্রেশন, এটাও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। সো আমরা কিন্তু ফ্রাস্ট্রেশন ওয়ার্ডটাকে নিতে পারি, আবার শিওরলি এটাই অ্যান্সার হবে, কারণ যখনই আপনারা দেখবেন যে এরকম হচ্ছে হাইফেন দিয়ে এরকম হাইফেন থাকে, তার মানে এর আশেপাশে অ্যান্সার থাকার সম্ভাবনাটা 90% থাকে। সো যাই হোক, আমরা ফ্রাস্ট্রেশনকে আমাদের অ্যান্সার হিসেবে নিয়ে নেব। সো এবার আমাদের অ্যান্সার মেলানোর পালা, আমরা যেগুলো সলভ করেছি। সো দেখেন 8 নম্বর অ্যান্সার হচ্ছে ভায়োলেন্ট।
তারপর 9 নম্বর অ্যান্সার হচ্ছে টুল, 10 নম্বর হচ্ছে মিট, 11 নম্বর তো সলভ করি নাই, 12 নম্বরও সলভ করি নাই যেহেতু এটার আগে এ ছিল, সো এ থাকলে কি হবে এটা আমি আগেই বলে দিয়েছি। তারপরে হচ্ছে 13 নম্বরটা ফ্রাস্ট্রেশন। সো আমরা যেগুলো সলভ করেছি সবগুলোই হয়েছে। সো এবার আমি অ্যাডিশনাল কিছু ট্রিক্স শেয়ার করব। আমি যে 4টা ট্রিক্স শেয়ার করেছি এগুলো ছাড়াও কিন্তু গ্যাপের টোটাল 9টা ট্রিক্স আছে, যেগুলো অ্যাপ্লাই করলে আপনার খুবই সহজে, খুব অল্প ইংলিশ ভোকাবুলারি জানা সত্ত্বেও ইজিলি রিডিংয়ের গ্যাপ ফিল সলভ করতে পারবেন। আমার একটা সাজেশন থাকবে সবার জন্য, এটা হচ্ছে আপনারা তো জানেন যে রিডিংয়ে অনেক টাইপের কোয়েশ্চেন্স থাকে, কখনোই সব টাইপের কোয়েশ্চেন্স একসাথে সলভ করা শুরু করবেন না। আপনারা হচ্ছে একটা একটা করে টাইপের কোয়েশ্চেন নিয়ে সেগুলোতে অ্যাকুরেসি নিয়ে আসার ট্রাই করবেন। যেমন ফার্স্টে আপনি গ্যাপ ফিল আর ট্রু ফলস নিতে পারেন, কারণ অলমোস্ট সব টেস্টেই কিন্তু ট্রু ফলস আর গ্যাপ ফিল আসে। সো ফার্স্টে আপনি ট্রু ফলস এবং গ্যাপ ফিলের মধ্যে অ্যাকুরেসি নিয়ে আসার ট্রাই করবেন। তারপরে ইনফরমেশন ম্যাচিং এবং লিস্ট অফ হেডিং, এভাবে ধাপে ধাপে আপনারা একটা একটা টাইপ করে কোয়েশ্চেনগুলোতে অ্যাকুরেসি নিয়ে আসবেন। একসাথে সব টাইপের কোয়েশ্চেন সলভিংয়ে যাবেন না, এতে করে হচ্ছে আপনি তো মেন্টালি উইক হবেনই। যখন দেখবেন যে আপনার কোনোটাতে অ্যাকুরেসি আসছে না তখন আপনার খুব মানে হারায় যাবে আর কি, তখন আর স্ট্রেংথ পাবেন না। সো আজকের মতো এটুকুই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।